নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান ডাক্তারের দরবারে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করতে পারেন 262779 এই নম্বরে। ধন্যবাদ দিদি, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় বের করে আপনি এখানে এসেছেন। সবাইকে আমার নমস্কার। প্রথমেই আমি আকাশবাণী শিলচরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আপনাদের কিছু এই মেনস্ট্রুয়েশন সম্বন্ধে বা অ্যাডোলেসেন্ট সম্বন্ধে কিছু অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা দিদি, আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনাকে বলতে চাইছি যে আজকে যেহেতু বিশ্ব যোগ দিবস আমরা সবাই জানি, তো আপনার আলোচনায় যাবার আগে যদি একটু বলেন যে সেটার মাহাত্ম্যটা কতটুকু, সেই যোগ অভ্যাস করলে কি আমরা এইসব রোগ থেকে মানে কিছুটা হলেও রেহাই পেতে পারি? দেখুন, যোগাটা তো সত্যি সবার জন্যই খুব প্রয়োজন। আমাদের যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেগুলো প্রবলেম হচ্ছে, আমরা প্রথম অ্যাডভাইস ওদেরকে এটাই দেই যে হেলদি ডায়েট আর রেগুলার এক্সারসাইজ। সো যোগাটা শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, মেটাবলিজম বাড়ায়, সব দিকেই সব কিছুতে সাহায্য করে একটা হেলদি লাইফ লিড করতে। আচ্ছা আচ্ছা। আর আমার যে আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি আপনার কাছে, কিছু জিজ্ঞাসা, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদেরও ঠিক সে ধরনের জিজ্ঞাসাই থাকতে পারে। আচ্ছা, এমনিতে আমরা দেখি যে আজকাল কি হয়েছে, আমরা যেটা আগে জানতাম যে 12-13 বছর বয়সেই মেয়েদের সাধারণত যেটা ঋতুকালীন সমস্যা যেটা শুরু হতো, সমস্যা না, ঋতু যেটা শুরু হতো আর কি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 7 বছর 8 বছর বাচ্চাদেরও আমরা সেরকম দেখতে পাচ্ছি। তো সেটা কি কারণে? দেখুন, এইজটা তো অনেক এগিয়ে গেছে আজকাল। 9 বছর থেকে 13-14 বছরের মধ্যে পিরিয়ডসটা হয়। নর্মাল 10 to 12 ইয়ার্স ঠিক আছে, বাট আজকাল একটু তাড়াতাড়ি হচ্ছে। মেবি ডায়েট, পলিউটেন্টস যেগুলো আমাদের খাওয়ার মধ্যে পেস্টিসাইডস বা ইভেন ল্যাক অফ এক্সারসাইজ, আর আজকাল যে বাইরে জাঙ্ক ফুড এ সমস্ত খাওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ডায়েট, সব কিছু মিলিয়ে এইজটা একটু এগিয়ে গেছে এখন। এখন তো এইজ সম্বন্ধে অনেক কিছু, মানুষের লাইফটাও লম্বা হয়েছে, এগুলো এগিয়ে গেছে, তো অনেক কিছুই রেসপন্সিবল সেটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাইছি যে মানে যদি অনিয়মিত কারো থাকে, যেটা আমরা অনেক সময় দেখি মাসে 2বার হচ্ছে, কারো 2-3 মাস বন্ধ থাকছে, তো সেটা কি কোনো সম্ভাব্য কোনো কারণ আছে বা কোনো রোগের লক্ষণ এরকম কিছু? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি প্রথম যখন মেয়েটার যেটাকে আমরা মেনার্কি বলি, যেটা প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয়, তারপরে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর অবধি এটা ইরেগুলার থাকাটা একদম স্বাভাবিক। আচ্ছা। কারণ এটার ইম্পালসটা ব্রেইন থেকে আসে, একটা আমরা হাইপোথ্যালামো পিটিউটারি গোনাডাল অ্যাক্সিস বলি, সেটা ডেভেলপ হতে সময় লাগে, কয়েক বছর সময় লাগে। তো ইনিশিয়াল প্রথম কয়েক বছর সেটা ইরেগুলার হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। সেটা ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা। তো সেরকম সেক্ষেত্রে কি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? প্রথম একটু ইরেগুলার হলে বা মেনার্কি হলে একবার ডাক্তারের পরামর্শটা নিলে ভালো। ডক্টরের কাছে গেলে এই ব্যাপারটা বুঝিয়ে দেবে ভালো করে। আচ্ছা, এই জিনিসটা একটু দরকার আছে, একবার একটা কাউন্সেলিংয়ের দরকার আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি খুব বেশি ব্লিডিং যেটা, সেটা কি কোনো খারাপ কোনো রোগের ইঙ্গিত করছে? না, রোগের ইঙ্গিত না করলেও খুব বেশি ব্লিডিং ইনিশিয়ালি হতে পারে, বাট বেশি ব্লিডিং হলে তো আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে, কারণ বেশি ব্লিডিং, রক্ত বেশি গেলে অ্যানিমিয়া হবে, নানান রকম প্রবলেম হবে সেটার জন্য, আর সঙ্গে অন্য ডিজিজও অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তো সেটা তো দেখাতেই হবে। তো সেটা কি কোনো বাচ্চার যদি প্রথম অবস্থায় সেরকম হয় তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? হ্যাঁ, বেশি ব্লিডিং হলে ডাক্তারের কাছে যেতেই হবে, পরামর্শ নিতেই হবে। আচ্ছা আচ্ছা। আর এমনি আমরা অনেক সময় দেখি আজকাল তো বাচ্চারা খুব বেশি চাপে থাকে, যেটা আমরা জানি, পড়াশোনা নিয়েই হোক আর বাকি তাদের জীবনযাত্রা নিয়েই হোক। তো সেটার যে এই যে মানসিক চাপ বা পরীক্ষার দুশ্চিন্তা,
তো এগুলো কি মানে অনিয়মিত পিরিয়ডসটাকে প্রভাবিত করে কিছু? ডেফিনেটলি করে। দেখুন, স্ট্রেসটা আজকাল এত বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে, এটা শুধু পিরিয়ডস না, এটা মানুষের ফার্টিলিটি, প্রেগনেন্সি সব কিছুতেই এফেক্ট করে। কারণ আমি যে প্রথমেই বললাম, জিনিসটা শুরু হয় ব্রেন থেকে। শুধু গাইনির প্রবলেমগুলো যে শুধু গাইনোকোলজিক্যাল অর্গানসের মধ্যে লিমিটেড তা না, শুরু হচ্ছে ব্রেন থেকে। সো স্ট্রেস, যে কোনো ধরনের স্ট্রেস সব কিছুকেই এফেক্ট করে। বুঝতে পারছি। আর এখন আমরা একটা জিনিস খুব শুনি, যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সেটা কি? দেখুন, প্রথম তো এইটা জাস্ট একটা ওভারির ডিজিজ না, এটা বুঝতে হবে। এটা একটা মেটাবলিক ডিজিজ, যেখানে শরীরের হরমোনস, মেটাবলিজম সব কিছু, ইনফ্যাক্ট এটার নামটাও এখন চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আগে বলতাম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতাম, বাট এখন একটা ওভারিয়ান মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইনাল ডিজিজ হয়ে গেছে। সো এটা শুধু সিস্ট না, সিস্টের প্রেজেন্স না, এটা ডেফিনেটলি অনেক হরমোনস, মেটাবলিজম সব কিছু রিলেটেড এটার সঙ্গে। তো এটার মেইনলি এটা হলে পরে প্রথম দিকে শুধু সোনোগ্রাফি করে এটা ডায়াগনোজ হয় না। সোনোগ্রাফিতে ছোট বাচ্চা, একটা 14 বছরের মেয়ে সোনোগ্রাফি করলাম, সেটার মধ্যে কয়েকটা সিস্ট দেখে নিলাম আর ডক্টর বলে দিল পলিসিস্টিক ওভারি, সেটা কিন্তু তা না। তো সেটা হরমোনস আর সব কিছু স্টাডি করে এটার একটা ডায়াগনোসিসে আসতে হয়। আচ্ছা। তো এমনিতে সেটা তো মানে এরকম কিছু একটা মানে এটার কি মানে ইয়েটা কি হয়, যেটা সিমটমস, যেটা আমরা যদি মানে কিভাবে বুঝবো আর কি? এটা প্রথম যেটা আমি বললাম, ইনিশিয়ালি যেটা মেনার্কি বা মেনস্ট্রুয়েশন, ফার্স্ট মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে ইরেগুলার হওয়াটা, সেটা ন্যাচারাল। বাট 16-17 বছরের পরে যদি দেখা যায় যে পিরিয়ডস রেগুলার হচ্ছে না, দেরি করে হচ্ছে, কম হচ্ছে, বা সঙ্গে মেয়েটার একটু হেয়ার গ্রোথ বেশি হচ্ছে, যেটা ফেশিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে, বা হেয়ার ফল হচ্ছে, চুল পড়ছে, তো সেই সমস্ত সিমটমস দেখলে তখন এই সিনড্রোমটা আমরা সাসপেক্ট করতে পারি। বাট ফাইনাল ডায়াগনোসিস তো সব কিছু ইভ্যালুয়েশন করার পরেই হবে। বুঝতে পারছি। আর আরেকটা জিনিস যেটা খুব কমন প্রবলেম, যেটা আমরা দেখি আর কি সবার মধ্যেই, অনেক মেয়েরাই বলে থাকে, বা আমার নিজের ঘরেও আমি দেখেছি অনেক সময়, মানে প্রচণ্ড রকমের পেটে ব্যথা হয়। তো অনেক সময় আমরা ভাবি, যেটা আমরা আগে মায়েদের মানে মারা আগে ঠাকুমারা বলতেন যে মেডিসিন নেবে না, এটা নেওয়া ঠিক না, বা কিছু নিলে এটা পরে প্রবলেম হতে পারে, ঠিক আছে? সেটা কি বলবেন আপনি এটা? দেখুন, পেটে ব্যথাটা দুরকম হতে পারে। একটাকে আমরা বলি স্পাজমোডিক, যেটা নাকি নর্মাল, যেটা ইউজুয়ালি জাস্ট মেন্স শুরু হওয়ার আগে বা মেন্সের প্রথম দিন থাকে, তারপরে এটা কমে যায়, সেটা কিন্তু নর্মাল। সেটা জাস্ট একটু মাইল্ড এক্সারসাইজ, যেটা যোগা আমরা আজকে বললাম, যোগা করতে লাগে, একটু গরম শেক, হ্যাঁ, রেগুলার চলাফেরা, এগুলো করলেই সেটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, খুব বেশি পেইন হলে কিছু একটা অ্যান্টিস্পাজমোটিক ওষুধ নেওয়াও যেতে পারে। সেটা এরকম কিছু না সেটা খেলে পরে ভবিষ্যতে কিছু খারাপ হবে, সেটা ভুল ধারণা। বাট পেইনটা যদি কন্টিনিউয়াস থাকে, 4-5 দিন যার ব্লিডিং হচ্ছে, 4-5 দিন ধরে পেইন, আর পিরিয়ড শুরু হওয়ার অনেক দিন আগের থেকে পেইন, পরে অবধি পেইন চলছে, তাহলে কিন্তু এটা নর্মাল না। তাহলে কিন্তু আপনার ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, তাহলে সেটা অনেক কিছু ডিজিজ থাকতে পারে। বুঝতে পারছি। তো এই যে পেইন, যেটা অনেকের মানে আমি যেটা শুনেছি, আমার এক দুজন আমার রিলেটিভসের মধ্যে ছিল, যেমন প্রথম দিকে ছিল, তারপর কমে গেল, তারপর আবার 5th ডেতে আবার পেইন স্টার্ট হলো, সাথে ব্লিডিং। তো সেটা নর্মাল না, সেটা নর্মাল না। আচ্ছা। সেটা দেখাতে হবে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আচ্ছা, তো এমনিতে যাদের অনেক সময় দেখা যায় আজকাল তো ছোট বাচ্চাদেরও থাইরয়েড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো থাইরয়েডের সাথে কি এর কোনো যোগ আছে? থাইরয়েডের সাথে তো মেনস্ট্রুয়েশনের অনেক লিঙ্ক আছে। আচ্ছা, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড কম হোক বেশি হোক, সেটা অনেক মানে ডিরেক্ট লিঙ্ক উইথ মেনস্ট্রুয়েশন। কম হওয়া, বেশি হওয়া, অনেক সময় পেশেন্টের অনেক ব্লিডিং দেখা যায়, শুধু থাইরয়েডের ট্রিটমেন্টটা করলেই সেটা নর্মাল হয়ে যায়। সো থাইরয়েড একটা ইম্পর্ট্যান্ট হরমোন, যেটার উপরে মেনস্ট্রুয়েশনটা ডিপেন্ড করছে। আর এমনিতে কি হয় অনেক সময়, মানে যেটা আমরা দেখি, যেটা খুব বেশি মানে আমাদের যারা হেল্পিং হ্যান্ড, যারা যে মহিলারা আছেন আর কি, তারা কি করেন, তারা মানে আমাকে বলেন যে আমার বাড়িতেই যারা আছেন, যেমন আমি জিজ্ঞেস করছি আপনাকে, যে বলছে যে আমি পিরিয়ডটা পিছিয়ে দেব, তো আমি মানে কিছু একটা মেডিসিন, তো সেরকম যে মেয়েরা,
আমি মানে মেরিড ওমেনদের কথা বলছি না, বা যাদের ফ্যামিলি কমপ্লিট তাদের কথা বলছি না, আনমেরিড মেয়েরা যদি এটা নেয়, তো এরকম কি কিছু হতে পারে? কন্ট্রাসেপটিভ পিল যেটা আমরা বলি আর কি। দেখুন, কন্ট্রাসেপটিভ পিল একটা হরমোন, তো এটা যখন তখন যেভাবে সেভাবে নেওয়াটা নেওয়া উচিত ঠিক না, না। আচ্ছা। নেওয়াটা ঠিক না। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট কারণে কোনো সময় পিছাতে হলো, তাহলে আমার মনে হয় একবার ডক্টরের কনসালটেশন নিয়ে সেগুলো ওষুধ ব্যবহার করা দরকার। কারণ যে কোনো হরমোনসেরই প্রবলেম আছে, সাইড এফেক্টস আছে, তো সেটা উইদাউট কনসালটেশন নেওয়াটা ঠিক না। বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে ডাক্তার দেখিয়েই নেওয়াটা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আচ্ছা। আর এমনি আমি আগেও বলেছি আপনাকে এই প্রশ্নটা, আপনি বলেছেন সুন্দরভাবেই। মানে আপনি বলছেন যে যে ব্যথাটা সেটা রেগুলার থাকলে নর্মাল না। তো সেক্ষেত্রে মানে একদিনের ব্যথাও যদি থাকে, খুব বেশি যদি থাকে, যেটা সিভিয়ার পেইন যেটাকে বলে, সেটাতে মেডিসিন নিলে কোনো অসুবিধা নেই? না, না, মেডিসিন নিতে পারবে, বাট মেডিসিন নেওয়ার আগে একটু এক্সারসাইজ, নর্মাল লাইফ কন্টিনিউ করা এবং একটু গরম শেক টেক দিলে আরাম পাওয়া যাবে। তো চট করে মেডিসিন নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, অসহ্য ব্যথা হলে মেডিসিন নিতেই হবে, কারণ আজকাল তো কেউ পিরিয়ডস হলে ঘরে বসে থাকতে পারে না, আচ্ছা, কাজকর্ম আচ্ছা। করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, সেই। সেই জন্য দরকার হলে মেডিসিন নেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি আগেও বলেছেন যে মানে অতিরিক্ত ব্লিডিং যেটা, সেটা মানে অ্যানিমিয়ার কারণ হতে পারে। তো সেটা কি মানে মানে কি অনুযায়ী একটা, আমরা তো অনেক সময় বুঝি না যে এইটা নর্মাল ব্লিডিং, বা ওই তার চেয়ে বেশি হলে এটা নর্মাল ব্লিডিং, তো সেটা কি করে বুঝবো? হ্যাঁ, এটা এটা আপনি ভালো কোয়েশ্চেন করেছেন, কারণ ব্লিডিংটা কেউ বলবে আপনাকে এসে আমার খুব বেশি ব্লিডিং হয়, আপনি দেখবেন ওর সব কিছু ঠিক আছে, না কোনো অ্যানিমিয়া, হিমোগ্লোবিন স্ট্যাটাস একেবারে 12-13 আছে। আবার কেউ বলবে যে আমার একদমই ব্লিডিং হয় না, কিন্তু আপনি দেখবেন ও একদম পেইল। তো সেটা একটু হিস্ট্রি থেকে আমাদের নিতে হয়। যেমন দিনে জেনারেলি সেকেন্ড ডে বা থার্ড ডে 2 থেকে 3টা প্যাড যদি দিনে লেগে যায়, ভরে যায়, ইট ইজ ফাইন, এটা ঠিক আছে। আচ্ছা, এখন কারোর যদি ঘন্টায় ঘন্টায় প্যাড চেঞ্জ করতে হচ্ছে, সেটা বেশি। হ্যাঁ, সেটা বেশি। বা ব্লিডিং এর সময় কেউ বলছে যে বেশি ব্লিডিং হয় না, তবে বারে বারে আমার ক্লটস পাস হয়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটাও বেশি ব্লিডিং। তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, সেগুলো মানে খেয়াল রাখতে হবে যে কতটা প্যাড ইউজ করছে, কতটা ক্লটস পাস হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো ইদানিং আমরা একটা শুনছি যে গভর্নমেন্ট থেকে একটা কোনো একটা মানে ভ্যাকসিনের কিছু শুরু হয়েছে, সেরকম কিছু একটা। হ্যাঁ, একটা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বলে, এইচপিভি ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন। দেখা গেছে যে অনেক কেসেস অফ সার্ভাইকাল ক্যান্সার এই ভাইরাসটার সঙ্গে রিলেটেড থাকে। আচ্ছা, তো এই ভাইরাস অনেককে ইনফেক্ট করে এবং স্পন্টিনিয়াসলি এটা রিজলভও হয়ে যায়। আচ্ছা, বাট কিছু ভ্যারাইটিস অফ এই ভাইরাসের নানান রকম ভ্যারাইটিস আছে, 16-18 স্পেশালি, যেই দুটো স্ট্র্যান্ড ভাইরাসের, এগুলো দেখা গেছে সার্ভাইকাল ক্যান্সার কজ করে। তো ভ্যাকসিনটা এগুলোর এগেনস্টে। আচ্ছা, আচ্ছা, কিছু ভ্যাকসিন আছে যেটা 4টা ভাইরাসের এগেনস্টে, কিছু আছে যেটা 9টা ভাইরাসের এগেনস্টে। আচ্ছা। ভাইরাসটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অ্যান্ড ভ্যাকসিনটা আজকাল প্রত্যেক মেয়েরই নেওয়া উচিত। 9 বছরের পরের থেকে প্রত্যেক মেয়ের এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা। কারণ যেই জিনিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, সেই জিনিসটা আমাদের ডেফিনেটলি নেওয়া উচিত। বুঝতে পারছি। তো আজকের যে আর আমাদের, এটা জাস্ট একটা কথা আমি বলে দিই যে এই ভ্যাকসিনটা শুধু মেয়েদের না, কিন্তু এটা আমাদের জানতে হবে, এই ভ্যাকসিনটা ছেলেরাও নিতে পারে। বিকজ ছেলেদেরও কয়েক ধরনের ক্যান্সার এটাতে প্রিভেন্ট হয়, পেনাইল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার। তো এই ভ্যাকসিনটা আজকাল শুধু মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন বলাটা ভুল হবে, এটা এইচপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। তো ভাইরাস তো ছেলেকেও অ্যাটাক করে, মেয়েকেও অ্যাটাক করতে পারে। তো সেই জন্য ভ্যাকসিনটা কিন্তু ছেলেরাও নিতে পারে এবং নেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এমনিতে মানে আজকে যে আমাদের যেটা মানে আলোচ্য বিষয়, সেটা নিয়ে যদি আপনি একটু মানে আমাদেরকে একটু মানে বুঝিয়ে বলেন আর কি। আজকে যেটা আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যেটা মানে প্রথম মেয়েদের যে কি কি সমস্যা আসতে পারে, কি কি সমস্যার সম্মুখীন তারা হয়, বা এর যে মানে একটা অনেক সময় দেখা যায় তাদের মুড সুইং হয়, হ্যাঁ, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, অ্যাডোলেসেন্স যেটা আমরা বলি, অ্যাডোলেসেন্স বেসিক্যালি একটা চাইল্ডের থেকে মেয়েটা অ্যাডাল্ট হচ্ছে, ওই ট্রানজিশন পিরিয়ডটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলে। আচ্ছা, তো সেটা কোনো অ্যাব্রাপ্টলি আজকে কারোর মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো ও অ্যাডোলেসেন্ট হয়ে গেল, সেটা না, কিন্তু সেটা 4-5 বছরের একটা লম্বা প্রসেস। এটা স্টেজ বাই স্টেজ হয়। ইনিশিয়ালি মেয়েদের যেমন 8-9 বছরের পরের থেকে দেখা যায় একটু ব্রেস্ট ডেভেলপমেন্ট শুরু হয়, তারপরে নেক্সট স্টেজে দেখা যায় মোটামুটি 6 মাস 1 বছর পরে পিউবিক হেয়ার আসা শুরু করে। তারপরে দেখবেন হঠাৎ করে একটা গ্রোথ স্পার্ট হয়, সাডেনলি
হঠাৎ করে একটা হাইটের থেকে হঠাৎ একটা লম্বা হয়ে যায়, আমরা আচ্ছা, সব আচ্ছা। বাচ্চাদেরই দেখি, সেটা হ্যাঁ, ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। একটা স্টেজে এসে সেম ক্লাসে পড়ছে, ক্লাসের মধ্যে লাইনের শুরুতে দাঁড়াচ্ছে, দেখবেন এন্ড অফ দ্য ক্লাসে গিয়েও একদম লাইনের লাস্টে চলে যাচ্ছে, লম্বা হয়ে গেল হঠাৎ করে। তো সেটাকে আমরা গ্রোথ স্পার্ট বলি। তারপরে হয় মেনস্ট্রুয়েশনটা। তো আচ্ছা। মেনস্ট্রুয়েশনটা দেখুন 4th স্টেজে হচ্ছে। সো এটা মেনস্ট্রুয়েশন হওয়াটা একটা জাস্ট হলেই অ্যাডোলেসেন্স হলো তা না, এটা একটা লম্বা প্রসেস। এবং সেই সময় নানান রকম, যেহেতু এটা ব্রেনের সঙ্গে রিলেটেড, আমি বারবারই বলেছি, ইমোশনাল চেঞ্জেস হয়, ফিজিক্যাল চেঞ্জেস হয়। তো সেই সময় বাচ্চাদেরকে একটু ভালোভাবে বোঝানো, মায়েদের বাবাদের সবাই এরকম না, এই ব্যাপারটা ডিসকাশনে আমি আরেকটা কথা বলতে চাই, এটা না যে শুধু মারাই কথা বলতে হবে, এটা কোনো লজ্জার কথা না, এটা একটা নর্মাল জিনিস। একদম ফ্যামিলি একসাথে বসে এটা নিয়ে আলোচনা করা, মেয়েটাকে বোঝানো, ওকে ইমোশনাল সাপোর্ট দেওয়া, বিকজ অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, মুড সুইংস হয়, হঠাৎ দেখবেন রেগে যায় হঠাৎ করে। হ্যাঁ 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 তো সেই সমস্ত জিনিস একটু সুন্দর করে বসে ফ্যামিলি হিসাবে বুঝালে মেয়েটাও একটু অ্যাডাপ্ট হয়, কি কি চেঞ্জেস আমার হবে, ও একটু জানলো। তো এটা এটা হেল্প বুঝতে করে, পারছি, এই বুঝতে কাউন্সেলিংটা পারছি। হেল্প করে। তারপরেও যদি কিছু অসুবিধা হয়, একবার ডক্টরের সঙ্গে, গাইনোকোলজিস্টের সঙ্গেও একবার একটা কাউন্সেলিং করে নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। তবু আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার বলছি, আপনারা ফোন করুন 262779 এই নম্বরে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর অলকা বন্দ্যোপাধ্যায়। আসলে আমাদের ফোনটা বারবার কেটে যাচ্ছে, আমার মনে হয় কোনো অসুবিধে, ওরা মানে ওদের কথা শোনা যাচ্ছে না বা কিছু একটা হচ্ছে। আপনারা আবার চেষ্টা করুন, চেষ্টা করলে হয়তো কথা হবে আপনাদের সাথে। যাই হোক, আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আচ্ছা, এই যে একদম অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে মানে যে মেয়েরা আছে, তাদের জন্য কি কোনো খাবারের কোনো মানে যেমন আয়রন সমৃদ্ধ খাবার, এগুলো কি মানে কিছু আছে নাকি, যেমন খেতে হবে, এটা গুরুত্বটা আর কি যেটা? হ্যাঁ, ওটা সেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে ডায়েট আর এক্সারসাইজ, আচ্ছা আচ্ছা এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আয়রন রিচ খাওয়ার, ক্যালসিয়াম রিচ খাওয়ার, হ্যাঁ, এই যে দুধ খাওয়া বা আপনার আয়রন, যে সমস্ত খেজুর, ডালিম, শাক, গ্রিন লিফি ভেজিটেবলস, তো সেগুলো তো দরকার আছেই। বুঝতে হেলদি ডায়েটটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি ইনফ্যাক্ট যেটা পিসিওডির কথাও বলেছিলেন, সেটাতেও আমি বলেছিলাম হেলদি ডায়েটটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি হয় জানেন, মানে অনেকটা আমরা দেখি যে আজকালকার বাচ্চারা যে খুব ছোট বয়স থেকে এত বেশি ওরা ফাস্টফুডের দিকে মানে মানে আকৃষ্ট, তো যে তাদের মানে মানে ফ্যাটি লিভার বা এরকম খুব বেশি তাদের মানে ইয়ে হয়ে গেছে আর কি। তো সেটা কি আমাদের এই পিরিয়ডসের ক্ষেত্রে সমস্যা তো অবশ্যই করবে? ডেফিনেটলি সেই সেই আবার আমরা হেলদি ডায়েটেই আসতে হবে। সেটা কি মানে আগে হয়ে যায় না মানে যেটা মানে অল্প বয়সে যেটা যেটা আমরা দেখি সেটা? আমি তো বললাম যে আমাদের এই পিরিয়ডস এর এইজটা যে এগিয়ে গেছে, ডেফিনেটলি আমাদের ডায়েটের সঙ্গে রিলেশন আছে। আচ্ছা আচ্ছা ডায়েট, ল্যাক অফ এক্সারসাইজ, আজকাল বাচ্চারা মোবাইল, ভিডিও গেম এগুলো নিয়ে বসে থাকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা ছোটবেলা কি করতাম, মাঠে দৌড়াদৌড়ি করতাম, কিন্তু এখন তো এগুলো কমেই গেছে। কমেই গেছে। শুধু ভিডিও গেম, মোবাইল এগুলো আসাতে এক্সারসাইজ কমে যাচ্ছে, ডায়েট আর ফাস্ট ফুডগুলো তো সেই একই তেলে ভাজছে, খুবই খারাপ এগুলো। এগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। এগুলোতে অনেক কিছু এফেক্ট হয়। আপনি পিসিওডির কথা যেটা জিজ্ঞেস করেছিলেন, সেটাও ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস ইজ ডায়েট। বুঝেছি বুঝেছি। তো এমনিতে আমি একটু মানে আমাদের টপিকের বাইরে গিয়ে আপনাকে জিজ্ঞেস করছি যে মেনোপজ যখন হয়, তো তখনও তো মেয়েদের খুব বেশি মুড সুইং হয়, বা তার কি কোনো মেডিসিন আছে যেটা খেলে মানে সেই রোগ থেকে রেহাই পাওয়া যায়, বা কোনো খুব রাগ হয়, খুব বেশি ঘাম হয়, মানে চট করতে টায়ার্ড হয়ে যায় কাজ করতে গিয়ে? যেরকম আমি আপনাকে বললাম মেনার্কি, যে একটা এটা একটা প্রসেস, 4-5 বছর নেয়। সিমিলারলি মেনোপজ, আচ্ছা সেটা হঠাৎ করে আজকে পিরিয়ডস বন্ধ হয়ে গেল, মেনোপজ হলো না, এটা কয়েক বছর ধরে চালু হয়ে যায় শরীরে। আচ্ছা আচ্ছা সব ধরনের হরমোনস আস্তে আস্তে কমতে থাকে, তারপরে সেই মুড সুইংস আরম্ভ হয়, হট ফ্ল্যাশেস হয়, গরম লাগে, ঠান্ডা লাগে, ইরিটেশন হয়, মহিলা ইরিটেটেড হয়ে যায়। মেনস্ট্রুয়েশনটা তো বন্ধ হয় স্লোলি, বাট তার আগের থেকে এবং তার পরে অবধি এই প্রবলেমগুলো চলতে থাকে। মেনোপজাল এই পিরিয়ডে কিন্তু মেডিসিন মানে ডক্টর কনসালটেশন খুব ইম্পর্টেন্ট। বিকজ দেখুন, এই আমাদের যে হরমোনসগুলো, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, যেগুলো আমাদের শরীরে নর্মালি থাকে, এগুলো আমাদের হার্টকে প্রোটেক্ট করে, এগুলো আমাদের বোনসকে প্রোটেক্ট করে। দেখবেন আপনি বয়স্ক মহিলারা পড়লেই ফ্র্যাকচার হয়ে যায়। আচ্ছা, তো সেটা ওই এস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে বোনসগুলোতে অস্টিওপোরোসিস হয়ে যায়। তো সেই জন্য ডক্টর কনসালটেশন করে অনেক কিছু ট্রিটমেন্ট আছে।
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিজ আছে, আচ্ছা তো আচ্ছা সেগুলো তো কনসাল্ট করে নিতেই হবে। যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সবাই নিতে পারবে না, অনেক কিছু ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন আছে, কিছু কিছু প্রবলেমে নিতে পারবে কিছু। সেটা ছাড়াও কিছু প্লান্ট সোর্স অফ ইস্ট্রোজেন্স আছে আচ্ছা। যেগুলো একটু মাইল্ডার ফর্ম, যেগুলোতে এতটা ক্ষতি করবে না বাট একটা মাইল্ড রিলিফ দেবে। তো অনেক কিছু মেডিসিনস আছে। মেনোপজাল লেডিসদের ডক্টর কনসালটেশন দরকার, শুধু নিজের মুড সুইং ঠিক করার জন্য না, কারণ ওর ভেতরে ভেতরে হাড্ডি নষ্ট হয়ে যাচ্ছে, বোনস উইক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই সময় কি ক্যালসিয়াম টেলসিয়াম নিতে হয়? ক্যালসিয়াম ওগুলো তো নিতে হবে, আচ্ছা বাট যেই প্রসেসে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হচ্ছে, যেগুলো হেল্প করছে, সেগুলোও তো একটা সাপ্লিমেন্টেশন লাগবে, একদমই তাই, শুধু ক্যালসিয়াম নিলে হবে না। বুঝতে পারছি। আর এমনিতে যে অনেক সময় দেখা যায় না, কোনো ধরুন টিউমার আছে বা কিছু আছে, অনেক সময় তো ডক্টর বললো আপনার ইউটেরাসটা রিমুভ করতে হবে, যেটা মানে মানে কমন যেটা প্রবলেম আমরা দেখছি, তো সাথে হয়তো ওভারিটা থেকে গেল, শুধু ইউটেরাস, তো সেই ক্ষেত্রে কি মুড সুইংয়ের সম্পর্ক সাডেন তো এটা হয়ে গেল না, সাডেন যদি মানে একটা হয়তো তার মানে মেনোপজ হয়নি, না দেখুন ওইটাকে আমরা সার্জিক্যাল মেনোপজ বলি, সার্জিক্যাল মেনোপজ, সার্জারি করে যার মেনোপজ করা হয়। ওভারিজ যদি থেকে যায় তাহলে হরমোনটা তো সিক্রিট হচ্ছে, কিছুদিন অবধি ওভারিটা ফাংশনাল থাকে, আস্তে ধীরে ওভারিটাও ফাংশন করা বন্ধ করে দেয়। বাট যখন ওভারিজও রিমুভ হয়ে যায় তখন কিন্তু সেটা সার্জিক্যাল, টোটাল অ্যাকচুয়ালি সার্জিক্যাল মেনোপজ। তখন তো হরমোন স্পেশালি যদি একটু কম বয়সে হয়, হরমোন রিপ্লেসমেন্ট খুব দরকার সেই সময়, খুব দরকার। তো এটা কত বছর অবধি থাকে, বা নর্মালি আমি বললাম আপনাকে, নর্মালি যাদের মেনোপজ হয় তো সেটা মানে কতদিন অবধি থাকতে পারে তার মানে শারীরিক একটা যন্ত্রণা, মুড সুইং বা কিছু, এটা কত মানে 3 বছর 4 বছর বা একটা 4-5 বছর অবধি তো থাকেই না, 4-5 বছর অবধি থাকে। আর নর্মালি মেনোপজ কত বছর বয়সে হওয়াটা স্বাভাবিক? আজকাল অ্যারাউন্ড 50 ইয়ার্স, 50 ইয়ার্স, অ্যারাউন্ড 50 ইয়ার্স। সেটাও কিন্তু পিছিয়ে গেছে। আচ্ছা, যেরকম মেনার্কির এজটা এগিয়ে গেছে, মেনোপজের এজটাও কিন্তু পিছিয়ে গেছে। আচ্ছা, তো এমনিতে আমরা যেটা দেখি আর কি, যে আমি আবার বাচ্চাদের কথাই যাচ্ছি, বাচ্চারা মানে অনেক সময় কি হয় এই সময়টাতে, বিশেষ করে আমি দেখি যারা যেমন বাবা মার সাথে ফ্রি হয় না, কথা বলবে না, তখন একটা ওদের মধ্যে একটা বড় বড় ভাব এসে যায় যে সব কথা বলবে না, লুকিয়ে রাখবে, এই যে টেন্ডেন্সিটা, সেটা কি মানে তাদের এটার কারণে হয় না সেটা বয়সের সঙ্গে? এটাই তো যেটা মেনার্কি, যেটা এটা চেঞ্জ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, সেই পিরিয়ডটা হলো অ্যাডোলেসেন্স। আচ্ছা আচ্ছা, সেটার মধ্যে শুধু ফিজিক্যাল চেঞ্জেস না, অনেক মেন্টাল ইমোশনাল চেঞ্জেস হয়। আচ্ছা আচ্ছা, সেই সময় বাচ্চাদের হয় প্রবলেমগুলো। সেই সময় বাচ্চা মা বাবাকে বাচ্চার সাথে বন্ধুর মতো ট্রিট করে সুন্দরভাবে একটা আলোচনা করে, যেটা বললাম আমি, পুরো পরিবারের সঙ্গে সুন্দর করে বসে আলোচনা করে, পরিবারকে সময় দিয়ে, বাচ্চাদেরকে সময় দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, এই যে এন্ডোমেট্রিওসিস একটা কি বলে, এটাকে মানে কি, মানে এটা কি জিনিসটা আমি ঠিক বুঝি নাই আর কি। এটা একটা ডিজিজ যেটা আজকাল অনেক পেশেন্টসের যে পেইন হয় পিরিয়ডসের সময়, আপনি যে পেইনের কথা বলেছিলেন, আমি যে বলেছিলাম একটা নর্মাল একটা অ্যাবনর্মাল, সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ইজ এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস আপনাকে বুঝাতে গেলে ইউটেরাসের ভেতরে একটা লাইনিং থাকে, যেটাকে আমরা ভেতরের লাইনিং, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। সো সেই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা নর্মালি তো ইউটেরাসের ভেতরেই থাকার কথা, মাঝে মধ্যে এটা একটোপিক সাইটসে, মানে অন্য সাইট আদার দেন এন্ডোমেট্রিয়াম অন্য অন্য জায়গায় পাওয়া যায়। তখন কি হয়, অন্য জায়গায় ধরুন ওভারিতে একটা স্পট আছে এন্ডোমেট্রিয়ামের, এন্ডোমেট্রিয়ামটা প্রত্যেক সাইকেলে যে এন্ডোমেট্রিয়াম থেকেই ব্লিডিংটা হয় মেনস্ট্রুয়েশনে। তো চেঞ্জেস হয়, এন্ডোমেট্রিয়াম গ্রো করে, ব্লিডিং হয়। তো হরমোনাল চেঞ্জেস যখন বডিতে হচ্ছে তখন ওই একটোপিক সাইটসে যে এন্ডোমেট্রিয়ামটা আছে ওটার মধ্যেও সিমিলার চেঞ্জেস হচ্ছে। সেই জন্য ওইখানেও আপনার ওটা টিস্যুটা বাড়ছে, ব্লিডিং হচ্ছে, এইভাবে করে প্রচন্ড পেইন হয় অন্য জায়গায় হলে। এন্ডোমেট্রিয়ামটা তো বেরিয়ে যাচ্ছে মেনস্ট্রুয়েশনের সঙ্গে, কিন্তু যখন ওটা ইউটেরাস ছেড়ে বাইরে কোনো জায়গায় হচ্ছে, ওখানে তো আর ব্লাডটা বেরোতে পারছে না, ওখানেও কিন্তু ওরকম মেনস্ট্রুয়েশন হচ্ছে এভরি সাইকেলে। তখন ওটা তো একটা জায়গায় আটকে রয়েছে না ব্লাডটা, ওখানে পেইন হয়। সেটা শরীরের মানে পেটের মধ্যে অনেক জায়গায় হতে পারে। এটা কিভাবে হয় কি না, এগুলো এখনো অ্যাকচুয়ালি স্টাডি চলছে। কোনো সময় বলা হয় কি এন্ডোমেট্রিয়াম থেকে ব্যাকফ্লো হয়ে ওখানে এন্ডোমেট্রিয়াম চলে যায়, কোনো সময় বলে ওইখানে যে নর্মাল সেলসগুলো আছে ওগুলোই চেঞ্জ হয়ে এন্ডোমেট্রিয়াম টিস্যুর মতো হয়ে যায়। সো নানান রকম থিওরি আছে। তো আলটিমেটলি এভাবে যদি ডিফারেন্ট সাইজে এন্ডোমেট্রিয়াম থাকে
পেটের সব অর্গানসগুলোর মধ্যে আঠা লেগে যায়, ব্লিডিং হচ্ছে, প্রত্যেক সাইকেলে প্রবলেম হচ্ছে, আচ্ছা সব আঠা লেগে যায় আর খুব পেইন হয়। তো এন্ডোমেট্রিওসিস একটা ইম্পর্টেন্ট কজ অফ পেইন অ্যান্ড ইনফার্টিলিটি। বাচ্চা না হওয়ারও একটা প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম হলো আচ্ছা এন্ডোমেট্রিওসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে কখনো যেটা আমরা শুনি যে সিস্ট আছে, ইউটেরাসের সিস্ট আছে, তো সেটা কি মানে অপারেশন করতেই হবে, সেটা যে কোনো সিস্টই হোক? না, একদম না। অনেক সময় ইউটেরাসে না, সরি, ওভারিজের সিস্ট থাকে, যেগুলোকে আমরা ফাংশনাল সিস্ট বলি। আচ্ছা 3 to 4 সেন্টিমিটারের ফাংশনাল সিস্ট, সেটা ন্যাচারালি কমে যায়। আচ্ছা কোনো সময় না কমলে আমরা কিছু ওষুধ দেই, যেটা 2-3 মাস খেলে পরে আবার রিপিট করলে দেখা যায় সিস্ট কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সিস্ট নানান রকম হতে পারে, প্রত্যেক ফাংশনাল, তো ম্যাক্সিমাম মেয়েদের ফাংশনাল সিস্ট থাকে, সেটা অপারেশনের কোনোই দরকার নেই, কোনোই প্রয়োজন নেই। হ্যাঁ, সিস্টটা যদি কমপ্লেক্স সিস্ট থাকে বা এরকম এন্ডোমেট্রিওসিস হলেও অনেক সময় সিস্ট হয়, এন্ডোমেট্রিওমা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেগুলো ডায়াগনোজ করতে হবে কোনটা অপারেশন লাগবে কোনটা লাগবে না। তো সব সিস্ট অপারেশন লাগে না। দরকার নেই। তো এমনিতে ইউটেরাস বড় ছোট ওইগুলোর মধ্যে কি কোনো কিছু আছে? কেউ বলে যে হেলদি ইউটেরাস বা হেলদি না, অনেক সময় দেখা যায় বেশি মানে ঠিক মানে পেইনের জন্য, আমি যেটা শুনি মানে শুনেছি যেটা আর কি, পেইন হয় অনেকের, তো বলে কি যে ইউটেরাসের দেওয়ালটা মানে যে ওয়াল যেটা আমরা যেটাকে বলা হয়, এটা থিকনেসটা বেশি, সেটা কি বাল্কি ইউটেরাস? বাল্কি ইউটেরাস? হ্যাঁ, বাল্কি ইউটেরাস অনেক সময় আপনি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখবেন বাল্কি ইউটেরাস। তো সব বাল্কি ইউটেরাসও প্রবলেমেটিক না। বাচ্চা কাচ্চা যাদের হয়, যেই মহিলাদের অনেক সময় ইউটেরাসটা একটু বাল্কি থাকে, সেটা নর্মাল। আচ্ছা হ্যাঁ, বাল্কির সঙ্গে যদি সেখানে অন্য কোনো ডিজিজ থাকে, অ্যাডিনোমায়োসিস, হ্যাঁ, সেই ডিজিজ থাকলে সেটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে। জাস্ট সোনোগ্রাফি রিপোর্টে বাল্কি ইউটেরাস দেখলেই সেটার অপারেশন প্রয়োজন নেই। সেটা থাকতে পারে, বাচ্চা কাচ্চা থাকা মহিলাদের ইউটেরাস একটু বাল্কি, সিজারিয়ান হওয়া মহিলাদের ইউটেরাস একটু বাল্কি থাকতে পারে। সেটা যদি কোনো প্রবলেম দিচ্ছে না, সেটাতে যদি কোনো ডিজিজ নেই, সেটা কোনো অপারেশনের কারণ না। আচ্ছা আচ্ছা। তেমনি সার্ভাইকাল ক্যান্সার যেটাকে বলে, সেটা কি? সার্ভাইকাল ক্যান্সার তো যেরকম শরীরে নানান জায়গায় ক্যান্সার হয়, সিমিলারলি সার্ভিক্সেও ক্যান্সার হতে পারে, বাট সার্ভাইকাল ক্যান্সার আফটার মেনোপজ হয় নাকি না? কম হয়। আচ্ছা এটা জেনারেলি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে বেশি হয়। আচ্ছা আচ্ছা। বাট এটার অ্যাডভান্টেজ হলো, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ একটা তো আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন ভ্যাকসিনের কথা, ছোট বয়সে আমরা যদি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, সেটা চান্সেস অনেক কমে যাচ্ছে। সেকেন্ডলি সার্ভাইকাল ক্যান্সারের একটা ভালো জিনিস হলো, এটা অনেক সময় লাগে ক্যান্সারটা পুরোপুরি ক্যান্সারে কনভার্ট হতে। আচ্ছা। তো একটা লম্বা ডিউরেশন লাগে। আমাদের অনেক কাছে অনেক স্ক্রিনিং টেস্ট আছে, যেটাতে আমরা আগেই ডিটেক্ট করতে পারি। সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট টেস্ট হলো প্যাপসমিয়ার। প্রত্যেক মহিলারই রিপ্রোডাক্টিভ এজে যাওয়ার পর বা সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার পর প্যাপসমিয়ারটা মাঝে মাঝে করানো উচিত। করালে পরে কি হয়, আমরা ওই স্টেজেসগুলো ধরতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিকজ ক্যান্সার চট করে একদিনে হয় না, আর স্পেশালি সার্ভাইকাল ক্যান্সারটা, সেটা অনেক সময় লাগে হতে। তো আমরা ওটাকে যদি প্যাপসমিয়ার করাতে থাকে পেশেন্টটা, ডক্টর যখন যখন বলে যদি প্যাপসমিয়ারটা করায়, সেটা করালে পরে কিন্তু আমরা অনেক 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 আগেই আমরা ডিটেক্ট করতে পারি যে ওর কোনো লক্ষণ আছে কি না। অ্যাকর্ডিংলি ছোটোখাটো ট্রিটমেন্টেই সেটাকে আমরা প্রিভেন্টও করতে পারি। তো সেই জন্য আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার ইজ প্রিভেন্টেবল। একটা হলো ভ্যাকসিন, একটা হলো স্ক্রিনিং। এই দুটো জিনিস দিলে আমরা অনেক সার্ভাইকাল ক্যান্সার পেশেন্টকে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার থেকে আটকাতে পারি। আচ্ছা। তো আপনারা তো যেহেতু মানে মেডিকেল কলেজে আছেন, আপনারা তো জানবেন গভর্নমেন্ট রোল, তো এখন কি মানে শিলচরেও সেটা শুরু হয়ে গেছে ভ্যাকসিনের ইয়েটা? শিলচরে ভ্যাকসিন গভর্নমেন্ট সাপ্লাই এসেছে। আচ্ছা। মেডিকেল কলেজে, ইভেন শিলচর ক্যান্সার হসপিটালে যেটা আছে নতুন তৈরি হয়েছে যেটা, সেখানে কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। তো আমি সবাইকেই বলবো যে ভ্যাকসিনের সুবিধাটা নিয়ে নেওয়ার জন্য না। তো এটা কি কোনো সাইড এফেক্ট আপনার মনে হয়? কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা আচ্ছা। তো সেটাই, আমরা তো অনেক সময় অনেকটা বুঝি না বুঝে নিজেরাই মানে চিন্তা করি কি করব। তা আমার মনে হয় সেটা সব ক্ষেত্রেই ডক্টরের পরামর্শ নেওয়াটা দরকার, তাই না? হ্যাঁ, একটা ডক্টরের সাজেশন নিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, এমনিতে ধরুন আমি যেহেতু টপিকটা থেকে সরে যাচ্ছি, কারণ আমাদের ফোনে কিছু একটা সমস্যা হয়েছে, ফোন আসছে না, না হলে এতক্ষণে অনেকটাই ফোন এসে যেত। আচ্ছা, যাই হোক, তো আমি যেটা আপনাকে বলতে চাইছি, কখনো কখনো দেখা যায় যে মানে কোনো মহিলা প্রেগনেন্ট, ঠিক আছে, কিন্তু তার সাইড বাই সাইড তার মানে ক্যান্সারের একটা মানে লক্ষণ দেখা গেছে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি বেবিটাকে রাখা যাবে না? এটা দেখুন, এটা তো ডিপেন্ড করবে কত উইকস অফ প্রেগন্যান্সি। আচ্ছা। একদম আর্লি উইকসে যদি হয়
প্রেগন্যান্সি আর ক্যান্সার দেখি আমরা, তখন তো Terminate আমরা করতে তো টার্মিনেট করে দেব। আচ্ছা আচ্ছা আর যদি লাস্ট স্টেজে গিয়ে দেখি পেশেন্ট অলমোস্ট টার্ম, তখন বেবিটাকে আউট করে সার্ভাইকাল ক্যান্সার ট্রিট করা হবে বা যে কোনো ক্যান্সার ট্রিট আচ্ছা করা আচ্ছা হবে। আচ্ছা, তো সেটা ডিপেন্ডস অন মানে কত উইকস অফ প্রেগন্যান্সি, বুঝতে পারছি। বেবিটা কতটা ম্যাচিওর। আচ্ছা আচ্ছা। তো ওই ক্ষেত্রে মানে আমরা যেটা বলি কখনো মানে তখন নাকি কখনো কখনো যে মায়ের মানে আমরা যেটা মানে ঠাকুমা দিদিমারা তো আগের দিনের ওদের একটা চিন্তাধারা চিন্তাধারা ছিল। তারা বলতেন যে মানে সিজারিয়ান করাটা ঠিক নয়। হ্যাঁ, সিজারিয়ান করাটা ঠিক নয়। নর্মাল ডেলিভারির বাচ্চারা খুব বেশি শক্ত থাকে এবং তারা সুস্থ বেশি থাকে, যেটা মানে সিজারিয়ান বেবির থেকে বেশি ভালো থাকে। তো সে ব্যাপারে আপনি কি বলবেন? না, বেবির ডেলিভারি সিজারিয়ান হোক আর নর্মাল হোক, সুস্থ অসুস্থ ডিপেন্ড করে না। আচ্ছা, হ্যাঁ, সিজারিয়ান তখনই করা হয় যার প্রয়োজন আছে। দরকার আছে, হ্যাঁ, যদি সেই। প্রয়োজন আছে, নানান রকম ইন্ডিকেশন থাকতে পারে, তখন সিজারিয়ান করা হয়। আর আজকাল অবশ্য অনেক পেশেন্টরাও চায় সেই পেইন হ্যাঁ, ট্রমাটা সহ্য করতে পারবে না। আজকাল কি অনেকেই নিতে চায় না, সেই, সেই জন্য সেই। আমাদের একটা টপিক নিয়ে ডিসকাশনও হয়েছে, সিজারিয়ান সেকশন অন ডিমান্ড। আচ্ছা আচ্ছা আমি কয়েকদিন আগে একটা সিএমই করেছি, সেটা নিয়ে আচ্ছা। আমি টক দিয়েছিলাম, সিজারিয়ান সেকশন অন ডিমান্ড। আচ্ছা, পেশেন্টের ডিমান্ডে সিজারিয়ান সেকশন, বাট নর্মালি রিজনস থাকলে, কিছু অসুবিধা থাকলে, নানান রকম প্রবলেম থাকতে পারে, তখন করা হয় আগের সিজারিয়ান। দিনে তো আসলে এই যে আমরা শুনতাম না অনেক বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মায়ের মানে মৃত্যু হয়েছে, সেটা আমার মনে হয় এটা একটা কারণ না, নর্মাল ডেলিভারি। এক্স্যাক্টলি, আগে তো সেই এত সুবিধা ছিল না, সেই জন্য কত রকম অবস্ট্রাক্টেড হয়ে মারা মরেছে, বাচ্চারা মরছে, সেটা তো এখন আগের থেকে অনেক অনেক কমেছে। আর প্রত্যেকটা ম্যাটারনাল ডেথ এখন ডকুমেন্টেশন হয়, প্রত্যেকটা ম্যাটারনাল ডেথ নিয়ে আমরা রিভিউ করি, সেটা তো অনেক কমেছে আগের থেকে, আচ্ছা অনেক কমেছে। এই সমস্ত সুবিধার জন্যই কমেছে। বুঝতে পারছি। প্রবলেম হলেই সিজারিয়ান করা হচ্ছে। তো এমনিতে যে অনেক সময় দেখা যায় টুইন বেবি বা এটা কি মানে পুরোপুরি মানে এটা কি বলবো, যেটা আপনারা কি মানে প্রথম থেকেই বুঝে ফেলেন, যেটা মানে ফার্স্ট সোনোগ্রাফি যেটা হয় পেশেন্টের, তখনই আপনারা বুঝতে পারেন যেটা সোনোগ্রাফিতে প্রথমেই বোঝা প্রথমেই যায়, বোঝা যায়। হ্যাঁ, টুইন প্রেগন্যান্সি। pregnancy? অনেক সময় কি হয়, টুইন প্রেগন্যান্সি প্রথম দিকে হয়তো বোঝা গেল টুইন, আবার অনেক সময় একটা স্যাক, দুটো স্যাক হিসেবে পাওয়া যায়, তো আচ্ছা ছোট ছোট স্যাক সিস্টের মতো দেখা যায় আচ্ছা, ইনিশিয়ালি। আচ্ছা, অনেক সময় আবার একটা একটা স্যাক নিজে নিজে অ্যাবজর্বও হয়ে যায়, তো একটাই থেকে যায়। বুঝতে পারছি তো বুঝতে এই জন্য পারছি। প্রথমেই টুইন পেলেই যে ওটা শেষ অবধি টুইন থাকবে সবসময় তা হয়ও না, তবে বোঝা যায় প্রথমেই। আচ্ছা আচ্ছা আর আজকাল এই আইভিএফ খুব বেশি বেড়ে যাওয়াতে, কারণ হ্যাঁ। মহিলাদের লেট ম্যারেজ হচ্ছে, সো অনেক ইনফার্টিলিটি কেসেস বেড়েছে, আইভিএফ হচ্ছে, তো আইভিএফ কেসেসগুলো অনেক সময় টুইন প্রেগন্যান্সি হয়। আচ্ছা। আর এমনিতে এখন যেটা দেখা যাচ্ছে, যেটা মানে মানে আমি যেটা মানে জিজ্ঞেস করতে চাইছি, যেটা ইরেগুলার যেটা পিরিয়ডস যেটা হচ্ছে খুব বেশি শোনা যায়, প্রায় অনেকের শোনা যায় 3 মাস হচ্ছে না, যে মানে আপনারা তো পেশেন্ট পাচ্ছেন এরকম। তো সেক্ষেত্রে কি ইন ফিউচারে মানে এরকম বাচ্চা কাচ্চা হবার কি চান্সেস কম থাকে যাদের এরকম হয়? যাদের এরকম হয় তার মানে খুব সম্ভবত তাদের ওই পলিসিস্টিক ওভারির প্রবলেমটা আছে। আচ্ছা তো সেটা শুরুর থেকে ট্রিটমেন্ট, হেলদি ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড ট্রিটমেন্টে থাকলে পরে রেগুলার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি প্রেগনেন্সি হওয়াতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু এরকম না, ট্রিটমেন্টে হয়ে যায়, আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট করলে হয়ে যায়। ঠিক হয়ে যায়। তো এমনিতে খুব হাইজিন মেনটেন করে চলতে হয় আমাদের। প্রথম যারা মানে শ্রোতা বন্ধুরা তো নিশ্চয়ই শুনবেন, এই আপনার যে আজকের আলোচনাটা তাদের কাছে পৌঁছবে আগামী বুধবার রাত 9:30 আমরা সেটা সম্প্রচার করব। তো তারা তো নিশ্চয়ই শুনবে যে বাচ্চা, যারা বাচ্চা বলতে আমি যাদেরকে বলছি, যেমন এই 9 বছর 10 বছর যাদের প্রথম মানে এই পিরিয়ডস যাদের হচ্ছে আর কি, তারা কিভাবে চলবে, তাদের চলাটা মানে কীরকম করলে তারা হাইজিন মেনটেন করে চলতে পারবে, এবং তাদের কি তখন স্কুল কলেজে যাওয়া উচিত, বা কিভাবে কি করবে একটু যদি বলেন আপনি। দেখুন, পিরিয়ডস হওয়ার পরে হাইজিনটা খুব ভালো পয়েন্ট একটা আপনি তুলেছেন, হাইজিনটা ভীষণ বেশি ইম্পর্ট্যান্ট। স্যানিটারি ন্যাপকিনস, স্টেরাইল স্যানিটারি প্যাডস 4 থেকে 6 ঘন্টা পরে পর চেঞ্জ করতেই হবে। এরকম না যে প্যাড সোক হয়নি এই জন্য চেঞ্জ করবো না, সারাদিন রেখে দেবো, কারণ ওটাতে ব্যাকটেরিয়া গ্রো করবে। সো অ্যাটলিস্ট 6 ঘন্টা পরে পরে ওটাকে চেঞ্জ করতেই হবে। রেগুলার স্নান করা, ভালো করে স্নান করা। এই যে অনেকে বলে না আমি 3 দিন পরে চুল ধোবো, 4 দিন পরে, এই সমস্ত একদম একদম ভুল কথা, একদম ভুল কথা। রোজ স্নান, ভালো করে স্নান, এই সময় তো ইনফ্যাক্ট আরও বেশি পরিষ্কার থাকতে হবে। সো ফ্রিকুয়েন্ট প্যাড চেঞ্জ করা, অ্যাটলিস্ট 6 আওয়ারলি, রেগুলার স্নান করা, এবং স্কুল কলেজ কিছু বাদ দিতে হবে না,
সবকিছু নর্মাল অ্যাক্টিভিটি যখন কন্টিনিউ রাখবে তখন দেখবেন ওই পেইনটাও কম হচ্ছে, যেটা আমি বলেছি, যেটা নর্মাল পেইন, যেটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্পাজমোটিক ডিসমেনোরিয়া হ্যাঁ, যেটাকে বলি। স্কুল, কলেজ, এক্সারসাইজ, যোগা সব কিছু নর্মালি করতে হবে, তখন সব পেইন কম হবে, প্রবলেম কম হবে। আচ্ছা, তো আচ্ছা। কিছুতেই কিছু রেস্ট্রিকশন করার দরকার নেই। খেলাধুলা, সুইমিং, এভরিথিং করতে পারে বাচ্চারা, সব কিছু করতে পারে। তো ওই পার্টিকুলার ওই সময় কি কিছু মানে খাবার দাবারের কিছু থাকবে নাকি ঠিক ওই ওই পিরিয়ডসটা? এরকম স্পেসিফিক কিছু নেই, তবে হ্যাঁ, যেহেতু ব্লিডিং হয় তো একটু আয়রন রিচ ফুডটা খেলে ভালো। আচ্ছা। সবসময় এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আয়রনের ওদের অনেক দরকার আছে, ওরা সবসময় আয়রন রিচ ফুড খাওয়া দরকার। ওই সময় আয়রন রিচ ফুড আর একটু বেশি করে খাক। খাওয়া দাওয়া চলাফেরা কিছুতেই কোনো রেস্ট্রিকশন নেই, সব কিছু নর্মাল চলবে, সব কিছু নর্মাল চলবে। মোট কথা আমার মনে হয় বাচ্চাদের এই ফাস্ট ফুডটা খুব বেশি করে এড়িয়ে যাওয়া দরকার, যে কোনো রোগের জন্যই। সেটা মানে মেয়েলি রোগ হোক আর এমনিতে শারীরিক অন্য রোগ হলেও আমার মনে হয় সেই কাজটা ওরা মানে খুব খুব ভালোভাবে, যেটা শুনে আপনার কথাটা যে ব্যায়াম করতে হবে, যোগাভ্যাস করতে হবে, এবং এই মানে আপনার এই যে খাওয়া খাদ্যের বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে। এমনিতে তো বাচ্চাদের এক্সট্রা প্রোটিনের কোনো দরকার নেই, কারণ ওরা তো খাওয়ার মধ্যেই এগুলো পেয়ে যাচ্ছে, তাই না? যদি কেউ হেলদি ডায়েট, ব্যালেন্স ডায়েট খায়, তাহলে তো এক্সট্রা করে কিছু নিতে হবে না। আচ্ছা। ডায়েটটা ব্যালেন্সড হতে হবে, প্রপার অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, যদি ননভেজ খায় নন ভেজিটেরিয়ান সোর্স, যদি ভেজ খায় ভেজ সোর্সেস অফ প্রোটিন যেগুলো আছে, একদম। রাজমা, ছোলা, পনির, তো সেগুলো প্রোটিনটা এনাফ। প্রোটিনটা কিন্তু এই গ্রোথ পিরিয়ডে খুব বেশি দরকার। আচ্ছা। প্রোটিনটা খুব বেশি দরকার। তো প্রোটিন যে কোনো, আমরা জানি ছোটবেলায় সবাই পড়েছে প্রোটিন হেল্পস ইন বডি বিল্ডিং। এটা আরেকটা জিনিস আমি এই ফাঁকে বলে দেবো, অনেকেই অপারেশনের পরে প্রোটিন রেস্ট্রিকশন করে দেয়। সিজারিয়ান করলাম, হিস্টেরেক্টমি করলাম, ওরা বলবে না 1 মাস আমি তো নিরামিষ খালি সিদ্ধ ভাত খেয়েছি। তো শুধু আলু সিদ্ধ ভাত খেলে তো কোনো প্রোটিন গেল না। তুমি নিরামিষ খাও, আমিষ খাও, প্রোটিনটা তো খেতে হবে। প্রোটিনটা খুব বেশি প্রয়োজন, কারণ ওই সময় তো বডিটা ড্যামেজ হয়েছে, রিপেয়ার হবে, তাহলে তো আমার আরো বেশি করে প্রোটিন প্রয়োজন। একদমই। তো এই যে রেস্ট্রিকশন করে অপারেশনের পরে, এটা কিন্তু আমি সবাইকেই বলতে চাইবো যে এই রেস্ট্রিকশনটা একদম না করতে। আরেকটা জিনিস হলো টক খেলে পরে ঘা পেকে যাবে, আচ্ছা। সেটাও কিন্তু আরেকটা ভুল ধারণা। আচ্ছা, আচ্ছা। কারণ হিলিং এর জন্য আমরা ভিটামিন সি দেই। আচ্ছা, আচ্ছা। ভিটামিন সি খুব হেল্প করে হিলিং এ। সো ভিটামিন সি, এনাফ প্রোটিন, এই সমস্ত সবসময় দরকার, আর স্পেশালি অপারেশন হওয়ার পরে তো আরো বেশি করে দরকার। আসলে আমার মনে হয় যে হিস্টেরেক্টমি মানে হবার পর আর কি, মানে সবাই একটু ভয় পায় যে একটু মুটিয়ে যাবার ভয়, কি জানি মোটা হয়ে যায় কিনা, সেক্ষেত্রে হয়তো বা অনেকে খাবার না, একটু এটার সঙ্গে তো মোটা হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রোটিন তো হরমোনের- মোটা করে না। আচ্ছা, আচ্ছা। না, ওই খাবার দাবার যেটা মানে কম করে দেওয়া, কম এবং করে দেয় দেখে চলতে পারে না। চলতে পারে না, সেটাই। একটা যে নর্মাল ভাবে খাবে সে দেখবেন একটা হিস্টেরেক্টমি হওয়ার 7 দিন পরে কাজ করছে, আচ্ছা। আর আরেকজন যে খাওয়া দাওয়া করছে না দেখবেন 1 মাস পরেও আপনার চেম্বারে একদম মানে অসুস্থ হয়ে আসছে, কারণ সে খাওয়া দাওয়া করেনি। একদমই তাই। তো এরকমভাবে যে মানে যাদের এই মানে এমনিতে আমরা দেখি যখন কারো কোনো সমস্যা নেই, ধরুন মানে যে একজন মহিলা আছেন যে সে নর্মালি তার পিরিয়ডস হচ্ছে, এবং মানে নর্মাল যেটাকে বলবে, খুব কম যাদের ব্লিডিং হয়, যেমন হয় না, ধরুন একদিন দেখলো পরদিন দেখেনি, সেটাও কি নর্মাল বলবেন আপনি? সেটা নর্মাল না, বাট আপনি যদি অ্যাডোলেসেন্সের কথা বলেন, অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিন্তু সেটা নর্মাল। আচ্ছা। কারণ আমি বারবারই বলছি অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটা 3 থেকে 5 বছর অবধি, সেখানে এই ধরনের যে কোনো ধরনের ইরেগুলারিটিস, কম হওয়া, একটু বেশি হওয়া, 3 মাসে একবার হওয়া, মাসে 3 বার হওয়া, তো সব কিছুই সেই সময় কিন্তু নর্মাল। যখন এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে, এত ব্লিডিং হচ্ছে, তখন ডক্টরের কাছে আসতে হবে। বাট এটা কোনো ডিজিজের জন্য না, এটা হলো বিকজ ওই যে ব্রেইনের থেকে যে আমি অ্যাক্সিসটার কথা বলেছিলাম, আচ্ছা। হাইপোথ্যালামাস, পিটিউটারি, ওভারিন, ওই অ্যাক্সিসটা পুরোপুরি ফর্ম হয় না ভালো করে। আচ্ছা। তো সেটার জন্য এই ধরনের ইরেগুলারিটিস প্রথমে হতে পারে। বাট হ্যাঁ, আফটার 18 ইয়ার্স 19 ইয়ার্স যদি তখন যদি একদম কম হচ্ছে বা খুব বেশি হচ্ছে, কোনোটাই কিন্তু নর্মাল না। আচ্ছা। কম হলেও প্রবলেম, কম হচ্ছে, একদম কম হচ্ছে যদি তার ওই পিসিওএস এর লক্ষণ থাকতে পারে, সেটাতে কম হয়। বেশি হলে তো কত রকম প্রবলেম থাকতে পারে। বেশি হলে অনেক সময় টিউমার থাকতে পারে, অনেক সময় আপনি যে থাইরয়েডের কথা বলেছেন, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, তারপরে ইনফ্যাক্ট পেশেন্টের কোনো পুরো ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে। আচ্ছা। হ্যাঁ, টোটাল ব্লাড কোয়াগুলেশন, হয়তো ওর ব্লাড কোয়াগুলেশনই কম হয়, আচ্ছা। ওর কাটলে পরেও দেখবেন ব্লিডিং বেশি হচ্ছে।
বুঝতে পারছি, বুঝতে তার পারছি। মেনস্ট্রুয়েশনের সময়ও ব্লিডিং বেশি হবে। তো নানান ডিফারেন্ট টাইপস অফ কজেস হ্যাঁ, হ্যাঁ। বা লোকাল কোনো লেশন থাকতে পারে, মানে সার্ভিক্সের মধ্যে কিছু একটা পলিপের মতন আছে, হুম, হুম, হুম। সেখান থেকেও বেশি ব্লিডিং হতে পারে। তো আচ্ছা। নানান রকম কজেস আছে, ওগুলো সব রুল আউট করতে হবে। তো বেশি হোক কম হোক, যদি আফটার 18-20 ইয়ার্স অফ এজ, সেটা কিন্তু কনসালটেশন দরকার। বাট সেই অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটু কম হওয়া, একটু বেশি হওয়া, কোনো মাসে না হওয়া, সেটা কোনো কোনো মাসে ব্যাপার দুবার না। হওয়া, সেটা কোনো সেটা এত ম্যাটার করে টেনশনের না। কিছু আচ্ছা, না। আচ্ছা। সেটা এত মানে টেনশনের আফটার কিছু না। 18-20 ইয়ার্স বা আফটার ম্যারেজ, মানে যেটা আফটার মানে বাচ্চা টাচ্চা হবার পর না, যেটা। বাচ্চা হওয়ার পর কথা আমি বলছি না, মানে আচ্ছা। ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পার হওয়ার পর, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আফটার 18 ইয়ার্স। তো এমনিতে যাদের দেখা যায় 30-32 ইয়ার্স, অনেক সময় বলে যে না আমার মানে একদমই ব্লিডিং হচ্ছে না বা একদিন যাচ্ছে, তো সেটা কোনো ব্যাপার না। না, 30-32 ইয়ার্সে যদি একদম ব্লিডিং হচ্ছে না, তো কম হচ্ছে, সেটা প্রবলেম। চলছে, হ্যাঁ। দেখতে হবে তো, কত কিছু প্রবলেম হতে পারে। আচ্ছা। সে নতুন করে পিসিওএসও হতে পারে, তার হরমোনাল প্রবলেম হতে পারে, তার ইউটেরাসের ভিতরে তার যদি বাচ্চা কাচ্চা অলরেডি হয়েছে, বা অনেক সময় অনেকে অনেক অ্যাবর্শনস করায়, হ্যাঁ। সেগুলোতেও এন্ডোমেট্রিয়ামে কোনো ক্ষতি হতে পারে, এন্ডোমেট্রিয়ামে আঠা লেগে যেতে পারে। ডিএনসি করানোর পরে অ্যাশারম্যান সিনড্রোম বলি আমরা, যেটাতে এন্ডোমেট্রিয়ামের ভেতরে আঠার মতো লেগে যায়, তো ব্লিডিং হয়ই না। আচ্ছা, আচ্ছা। তো নানান রকম প্রবলেম হতে পারে, সেটা কনসার্নের ব্যাপার, সেটা দেখাতে হবে। আচ্ছা, একটা শব্দ আমি শুনেছিলাম, টর্শন। টর্শনটা কি? এটা আমি মানে বুঝিনি। টর্শন হয় জেনারেলি ওভারিয়ান সিস্ট যদি একটু বড় থাকে, একদম বেশি বড় না, মিডিয়াম সাইজের ওভারিয়ান সিস্ট। আচ্ছা, ওভারিয়ান সিস্টটা যদি পেঁচিয়ে, টর্শন মানে পেঁচানো, আচ্ছা, টর্শন মানে হলো পেঁচিয়ে যাওয়া। আচ্ছা, আচ্ছা। তো সেটা পেঁচিয়ে গিয়ে কি হয়, যখন একটা জিনিসে প্যাচ লেগে যায়, আপনি একটা রশি চিন্তা করেন, যদি রশিটা প্যাচ লেগে যাচ্ছে, তাহলে আমাদের তো ওই সব গুলোতে তো ভেসেলস আছে না, ব্লাড ভেসেল, আর্টারি, ভেইন, যেটা ব্লাড সাপ্লাই দিচ্ছে। তো প্যাচ লাগলে কি হয়, টাইট হয়ে যায় জায়গাটা, আচ্ছা, ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে বন্ধ যায়, হয় তখন খুব পেইন বন্ধ হয়। হয়ে প্রচন্ড পেইন হবে। আস্তে আস্তে ওই টর্শন হওয়া ওভারিয়ান সিস্টটা নেক্রোসিস মানে ডেড হয়ে যাবে, আচ্ছা। গ্যাংগ্রিন হয়ে যাবে। ও, সো প্রচন্ড পেইন, ইনিশিয়ালি স্টার্টস উইথ পেইন, তারপরে ওটা নেক্রোসিস, তারপরে গ্যাংগ্রিন অবধি হয়ে যায়। সো ওইটা তো ইমিডিয়েট immediate অপারেশন, ইমিডিয়েট আর অপারেশন। কোনো রাস্তা নেই। না না না, টর্শন হয়ে গেলে ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো সেটা তো মানে ডক্টরই বুঝতে পারবেন, কারণ আমরা তো বুঝতে পারবো না, যা কমন পিপল পেইন হলে পেইন দেখাতে হলে হবে তো। ডক্টরের কাছে। এত পেইন হবে আপনার যেতেই হবে, আপনাকে আচ্ছা, সাজেশন না দিলেও আপনি যাবেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো আমরা তো আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, আর একটু সময় আছে আমাদের হাতে। ফোনটা আজকে একটু অসুবিধে দিচ্ছে, জানি না। যাই হোক, আমরা মানে আপনার আলোচনাটা কন্টিনিউ করছি, কারণ ওনারা তো শুনবেন, শ্রোতা বন্ধুরা, তাদের যদি কিছুটা হেল্প হয় এই ব্যাপারে, যারা মানে তো আপনি যদি একটু সাজেস্ট করেন আমাদের শ্রোতাদের, যেমন কত বছর মানে কত বয়সের পর যে একটু ডাক্তারের মানে কনসাল্টে থাকতে হয়, গাইনোকোলজিস্টকে মানে গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হয়, যেটা আপনি একটু আগে বলেছিলেন, যেটা পেপসমিয়ার টেস্টটা। পেপসমিয়ার আপনি বললেন যেটা মানে এটা মানে অনেক আগে থেকেই করাতে হয়, কিন্তু আমরা এই দেখুন আমরা জানি যেমন আফটার 40 ইয়ার্স। না না না, প্যাপসমিয়ার আফটার 40 না। দেখুন, গাইনোকোলজিস্টের কনসালটেশন আমি তো বলবো যখন অ্যাডোলেসেন্স, যখন ওই পেশেন্টটা মেনার্কি অ্যাটেন্ড করছে, তখন তার নানান রকম সিমটমস হয়, নানান রকম প্রবলেম হয়। তো একটা গাইনোকোলজিক্যাল কনসালটেশন ভালো, এটা বেসিক্যালি কাউন্সেলিংই করা হয়, সেখানে খুব একটা ট্রিটমেন্টের কিছু দরকার নেই কাউন্সেলিংয়ের জন্য। আচ্ছা, আচ্ছা। বাট ওয়ান্স দ্য পেশেন্ট বিকামস রিপ্রোডাক্টিভলি মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ, আচ্ছা, বিয়ে হোক, তারপরে কিন্তু প্যাপসমিয়ারটা স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, অ্যাটলিস্ট 25 ইয়ার্স এইজে প্রথম প্যাপসমিয়ারটা করে নেওয়া দরকার, ইফ শি ইজ সেক্সুয়ালি অ্যাক্টিভ। আচ্ছা। তারপর ডিপেন্ড করবে অন দ্য রিপোর্ট। যদি ভালো থাকে, যদি সব কিছু নর্মাল থাকে তাহলে 4-5 বছর পরে করলেও হবে। যদি বেশি প্রবলেম থাকে, আমরা অনেক সময় 6 মান্থস পরেও অ্যাডভাইস করি। আচ্ছা, সো এটা ডিপেন্ড করবে কি প্রবলেম আছে কি না, কিন্তু একটা প্যাপসমিয়ার শুরুর দিকে করা তো দরকারই। প্যাপসমিয়ারটা খুব দরকার, এটা 40 বছরের পরে না, এটা আপনি 30 অ্যাটলিস্ট 30-র মধ্যে তো একটা করিয়ে নিতে হয়। আচ্ছা। কারো কারো দেখা যায় খুব বেশি অ্যাবসলিউটলি নর্মাল থাকলে আপনি 5 বছর পরে আবার করালেন, আচ্ছা, 5 বছর পরে পরে করতে থাকলেন, করা বাট যায়। শুরুটা কিন্তু তাড়াতাড়ি করা দরকার। বুঝতে পারছি। তো এমনিতেই মানে দেখা যায় যে খুব বেশি আজকাল মহিলাদের যেটা মানে ইউটেরাস ইনফেকশন, তো ইনফেকশনটা কেন হয় সেটা তো, বা অনেক সময় মেনোপজের পরেও দেখা যায়।
মেনোপজের পরে ইনফেকশনটা আমি পরে বলছি। নর্মালি ইনফেকশন তো হয়, একটা হলো মেইন ইম্পর্টেন্ট কথা হলো হাইজিন। হাইজিন মেনটেন। হাইজিন যদি ঠিক না থাকে নানান রকম ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। অনেক মেয়েদের দেখবেন আপনি সাদা স্রাবের প্রবলেম বলে, খুব সাদা স্রাব যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ইচিং হচ্ছে, চুলকানো হচ্ছে, তো সেগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা। সো এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট আমি বলবো হাইজিন। হাইজিনটা খুব ইম্পর্ট্যান্ট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্পেশালি পিরিয়ডসের সময় যেটা আমি বললাম, রেগুলার প্যাড চেঞ্জ করা, রেগুলার এরিয়াটাকে ড্রাই রাখা, কারণ ফাঙ্গাল ইনফেকশন ভেজা জায়গায় বেশি হয়। সো এরিয়াটাকে, ভেজানাল এরিয়াটাকে ড্রাই রাখা, তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, হাইজিন মেনটেন করা। তারপরে প্রচুর পরিমাণে জল খাওয়া। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা আপনি বললেন, সেটা কিন্তু জল খাওয়া, হাইজিন ফার্স্ট, তারপরে এনাফ ওয়াটার ইনটেক, অ্যাটলিস্ট 3 লিটার্স অফ ওয়াটার ডেইলি, মানে সেটা ইনটেক করা দরকার। তো এগুলো মেনটেন করলে ইনফেকশনটা কম হয়। আর সেকেন্ডলি মেনোপজাল পেশেন্টসের যেটা হয় সেটা কিছুটা হলো আমি যে বললাম যে হরমোনস কমে যায়, ইস্ট্রোজেন কমে যায়, এরিয়াগুলো ড্রাই হয়ে যায়। নর্মালি আমাদের ভেজাইনাল পিএইচ যেটা আমরা বলি অ্যাসিডিক থাকে, মেনোপজালে ওইটাও কমে যায়। ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে ইস্ট্রোজেন কমাতে অ্যাসিডিক পিএইচটাও কমে যায়। অ্যাসিডিক পিএইচ একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, যেটা নাকি ইনফেকশন হতে দেয় না চট করে। সো মেনোপজাল পেশেন্টসদের মধ্যে ইনফেকশনের চান্সটা আরো বেশি থাকে। ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, পিএইচটা, অ্যাসিডিটিটা ওটা কমে যাচ্ছে, অ্যালকালাইন হয়ে যাচ্ছে, জল টল কম খাচ্ছে, সবকিছু ভেজানাল মিউকোসাটা একটু অ্যাট্রফিক হয়ে যাচ্ছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে। তো তারপরে ড্রাই হলে কি হয়, চট করে ওই জায়গাগুলো ফেটে যায়। তো যখনই আপনার এরকম ফাটা ছেঁড়া বেশি হবে, তখনই ইনফেকশনের চান্সেসটা তো বেশি হয়। বুঝতে পারছি। হরমোন রিপ্লেসমেন্ট কিন্তু আপনাকে, ইভেন লোকাল হরমোন অ্যাপ্লিকেশনও এগুলোতে প্রিভেন্ট করবে এই রেকারেন্ট ইনফেকশন ইন পোস্ট মেনোপজাল লেডিজ। সো হরমোন, আইদার ওরাল হরমোন বা লোকাল হরমোন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করবে। মানে এমনি ক্রিম পাওয়া যায়, বাট এমনি না, আপনি ডক্টরের কনসালটেশন নিয়ে ব্যবহার করতে হবে। সুগার থাকলেও তো অনেক সময় দেখা যায় না, অনেক বেশি ডায়াবেটিক পেশেন্টের তো ইনফেকশন সব সময় বেশি থাকে। সো সেটা তো একটা ইম্পর্টেন্ট, সেটা তো আপনার মেনোপজ হোক বা রিপ্রোডাক্টিভ আগেই হোক, কম বয়স্ক হোক, সুগার থাকলে তো ইনফেকশনটা কমতেও চায় না। আর অনেকে সোপ ব্যবহার করে, এটা আমার মনে হয় ঠিক না। সোপটা যেটা আমি আপনাকে ওই অ্যাসিডিক পিএইচটার কথা বললাম, সোপটা হলো অ্যালকালাইন। আচ্ছা। তো আপনি অ্যালকালাইন পিএইচ দিলে তো আপনার ওটা প্রোটেক্টিভ লেয়ারটা, ন্যাচারাল প্রোটেকশনটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। তো নর্মাল বডি সোপটা ভেজানাল এরিয়াতে ইউজ করাটা ঠিক না, সেটার জন্য ওই অ্যাসিডিক পিএইচ থাকা ওয়াশ আছে, ওটা ইউজ করা যাবে। আপনি রেগুলার ওয়াশ ইউজ নাই করলেন, রোজ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে আপনি ড্রাই রাখলেন জায়গাটা, তাহলেও আপনাকে অনেকটা ওটা যে কোনো ধরনের ইনফেকশন থেকে হেল্প করবে। সেটাই, আমরা তো অনেক সময় বুঝি না, বা আমাদের কিছুটা পুরনো চিন্তাধারার খেয়ালে আমাদের যারা আছেন, যারা একটু বয়স্ক দিদিমারা ঠাকুমারা, তাদের ক্ষেত্রেও দেখা যায়, দেখবেন মানে একটু বয়স হলেও, মানে আমি দেখেছি একটু বয়স্ক মহিলাদেরও ইউটেরাসে অনেক প্রবলেম হয়, ইউটেরাস রিমুভ করতে হচ্ছে। মানে বয়স্ক বলতে মানে ধরুন 55-60 এই এজেও আর কি। হ্যাঁ, এই এজেও ইউটেরাসে প্রবলেম হয়। এই এজের প্রবলেমগুলো আমি বলি, একটা তো প্রবলেম হলো ইউটেরাসটা নেমে আসে নিচে, যেটাকে আমরা প্রোলাপস বলি, সেটা একটা প্রবলেম হতে পারে। সেকেন্ডলি পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়, দেখবেন মাসিক বন্ধ হয়ে গেছে 10 বছর হয়ে গেল, তারপরে আবার দেখলেন ব্লিডিং স্টার্ট হয়েছে। এগুলো কিন্তু খুব মানে দরকার আপনি ইমিডিয়েট মানে ডক্টরের কনসালটেশন, কারণ পোস্ট মেনোপজাল ব্লিডিংটা স্পেশালি আমি বলবো, প্রোল্যাপস হলে তো এমনি অসুবিধা যাবেই, ওটা ইউটেরাসটা নেমে কিছু ঝুলে আছে নিচে, সেটা তো ডক্টরের কাছে যেতে হবে, দরকার হলে অপারেশন যেটাই লাগে করতে হবে। পোস্ট মেনোপজাল ব্লিডিংটা কিন্তু বয়স্ক মহিলাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকে। তো পোস্ট মেনোপজাল ব্লিডিংটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত এবং ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশন করা উচিত, কারণ হলো ওটা ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো রিজনও হতে পারে, যেটা আমি বললাম জায়গাগুলো ড্রাই হয়ে যায়, অ্যাট্রফি হয়ে যায়, ওটা সেটা জাস্ট একটু ছোঁয়া লাগলে ব্লিডিং হয়ে গেল, সেটাও হতে পারে, বাট ক্যান্সারও আমাদের রুল আউট করতে হবে কিন্তু। তো সেই জন্য পোস্ট মেনোপজাল পেশেন্টের যদি ব্লিডিং হয়, মাসিক বন্ধ হওয়ার 5 বছর 10 বছর পরে হঠাৎ করে ব্লিডিং হলো, তখন কিন্তু ইমিডিয়েট ডক্টর কনসালটেশন দরকার আছে। আর এমনিতে কি যে সিজারিয়ান ইয়ের পর আর কি, ডেলিভারির পর, এটা কি এরকম সাইটিকা কোনো পেইনের সাথে কি কোনো রিলেশন আছে নাকি, যেটা হতে পারে সাইটিকা পেইন, যেটা নার্ভের যেটা পেইন, এটার সঙ্গে? না না না,
এটার কখনো সাথে কোনো কখনো বলা যায় রিলেশন, যেটা ব্যাকে যেটা আমরা মানে অ্যানেস্থেসিয়া যেটা পুশ করা হয় সেটাও ভুল। সেই অ্যানেস্থেসিয়ার না? সঙ্গে এই পেইনের কোনো রিলেশন সম্পর্ক নেই, নেই। কোনো সম্পর্ক নেই। পেশেন্টের ওই রেগুলার, সেখানেও আমি যোগার কথাই বলবো। আচ্ছা, একটু এক্সারসাইজ, মুভমেন্ট, ভালো করে চলাফেরা মুভমেন্টটা করা, দরকার। একটু যোগা টোগা করা, এক্সারসাইজ করা, সেটা কিন্তু এই ধরনের পেইন টেন থেকে রিলিফ দেবে। আর প্রেগন্যান্সি পিরিয়ডে কি পুরো মানে একদম শুয়ে বসেই কাটাতে হয়? একদম না, একদমই না। একদমই না। সব কাজ করে যাবেন যেরকম আপনার নর্মাল রুটিন লাইফ। হ্যাঁ, আপনার যদি কিছু প্রবলেম আছে, আপনার ডক্টরই আপনাকে বলে দেবে আপনি কিন্তু কয়েকদিন রেস্টে থাকতে হবে। আচ্ছা, শুধু আমি প্রেগনেন্ট হয়েছি বলে বেড রেস্টে থাকবো, সেটা দরকার নেই, একদমই দরকার দরকার নেই। ভারী কিছু আমার মনে হয় ওঠানোটা ঠিক নয়, এগুলো বেশি এগুলো জিনিস হেভি টুকটাক, আজকাল তো, হ্যাঁ, এমনিও খুব ভারী জিনিস তো টানাটানি করা কারোরই বেশি উচিত না। উচিত নয়, হ্যাঁ, হ্যাঁ, সেটা তো সেটা একদম। যদি করতে হয় আপনি ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করবেন, সেটা আচ্ছা, আলাদা। তো একদম নর্মাল চলাফেরা, নর্মাল লাইফ সবকিছুই কন্টিনিউ করা যায়, আনলেস অ্যান্ড আনটিল ডক্টর আপনাকে কোনো কারণে বলছে যে আপনি রেস্ট নিতে হবে। যেমন প্লেসেন্টা প্রিভিয়া একটা কন্ডিশন আছে, ফুলটা একদম নিচে থাকে, আচ্ছা, একটু ব্লিডিং হতে পারে, স্পটিং হতে পারে, তো কিছু কেসেসে আপনাকে ডক্টরই সাজেস্ট করবে যে আপনি রেস্টে থাকেন। কিন্তু নর্মালি প্রেগনেন্সিতে পুরো রেস্টের, বেড রেস্টের কোনো দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। দিনে 8 ঘন্টা, রাত্রে 7-8 ঘন্টা, দুপুরে 1-2 ঘন্টা একটু রেস্ট নিতে হবে, আচ্ছা, সেটা দরকার আছে। আচ্ছা, একদম যে বাচ্চা মেয়েদের যখন পিরিয়ডস হয়, যেটা 7-8 বছর, যেটা আমি আগে প্রথমেই বলেছি, 8 বছরেও আমি দেখেছি, শুনেছি আর কিরকম, তো তার কি মানে তার আগে কি কিছু বোঝা যায় যেটা হতে পারে, বা তার কোনো চেঞ্জেস তার সে ফিল করবে, কিছু এরকম কিছু হয় নাকি? যে আমি আপনাকে বললাম, পিরিয়ডসটা হওয়ার আগে যেগুলো স্টেজেস হয়, না, ব্রেস্ট সেটা তো ডেভেলপমেন্ট। সেটা তো ধরুন আপনি বলেছিলেন যেটা আফটার মানে টাইমে যেটা হয়, যেটা না, 10 বছর টাইমে না, 12 যে বছর, কোনো যে কোনো মেনার্কি মেয়ে। যার হবে তার আচ্ছা, আগে ওই স্টেজ দিয়ে আচ্ছা, শুরু হবে। আচ্ছা, 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 ওই স্টেজটা হওয়ার পরে লাস্ট স্টেজ হলো ও আপনার আচ্ছা, ব্লিডিংটা। বুঝেছি, বুঝেছি, তো বুঝেছি, চেঞ্জেস বুঝতে গুলো পেরেছি। সবই হবে, একটার পর একটা চেঞ্জেস হয়ে হয়ে গিয়ে ফাইনালি তারপর ব্লিডিংটা হয়। তো সেই তো stages এটা গুলো- আপনি বললেন যে সেটার সাথে কোনো সম্পর্ক নেই ইন ফিউচারে কোনো প্রবলেমের, যেটা মানে আর্লি যেটা হয় আর কি। না, আর্লিতে অন্য কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আর্লি মেনার্কিতে অনেক সময় কি হয়, একটু গ্রোথটা একটু কম হয়। কম হয়, আচ্ছা, আর্লি গ্রোথ স্পার্টটা একটু কম হলো, বা আগে গ্রোথ স্পার্ট নর্মালি কি হয় বলেছিলাম আপনাকে, গ্রোথ স্পার্টটা হবে তারপরে মেনার্কিটা হয়। খুব তাড়াতাড়ি হয়ে গেলে মানে গ্রোথ স্পার্টটা হওয়ার সময় পায় না, তো আচ্ছা, সেই সমস্ত একটু প্রবলেম হয়। এটাকে আমরা প্রিকশাস পিউবার্টি বলি, সময়ের আগে পিউবার্টি হয়ে যাওয়াটা। 8 বছরের আগে যদি হয়ে গেছে, এটা প্রিকশাস পিউবার্টি। তো আর্লি মেনার্কি আর এটার সাথে যেটা মানে আর্লি মেনোপজ, এটার সাথে কি কোনো রিলেশন আছে? যাদের আর্লি মেনার্কি হচ্ছে তাদের আর্লি মেনোপজ হয়ে যাবে না, এরকম এরকম কিছু না, নেই? এরকম নেই। আর্লি মেনার্কি মানে আর্লি মেনোপজ না। আচ্ছা, মানে নর্মালি যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেরিতে হতে পারে, আবার আগেও হতে পারে। ইনফ্যাক্ট দেখা গেছে আর্লি মেনার্কিতে লেট মেনোপজ হয়। আচ্ছা, দেখা গেছে, এগুলোর কোনো ডেফিনিট এখনো স্টাডিজ কিছু নেই, তবে ওটাই দেখা গেছে, আর্লি মেনার্কি লেট মেনোপজ। আচ্ছা, তো লেট মেনোপজে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় নাকি? না, হতে পারে না, সমস্যা কিছু না, আপনার 55-60 ইয়ার্স অব্দি পিরিয়ডস হতে থাকলে ওটাই যেটা একটা সমস্যা। সমস্যা, এমনি আর অন্য হ্যাঁ, কোনো অন্য কোনো সেরকম কিছু না, তবে কিছু কিছু ডিজিজ আছে যেগুলোতে রিপ্রোডাক্টিভ এই কনস্ট্যান্ট ওভিউলেশন যদি হয়, মানে মেনোপজ আর মেনার্কিটা কি প্রত্যেক মাসে ওভিউলেশন হয় আমরা হ্যাঁ, জানি, এভরি মান্থ। সো রিপিটেড ট্রমা টু দ্য ওভারি হচ্ছে, আচ্ছা, ওভারি ট্রমা হচ্ছে না, হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ, মাসে ওভিউলেশন হচ্ছে মানে ট্রমা হচ্ছে। ট্রমা হচ্ছে একদম। তো এগুলো পেশেন্টসের কিন্তু একটু ওভারিয়ান ডিজিজ বা ওভারিয়ান হতে পারে। ক্যান্সার হওয়ার চান্সেস Chances একটু আছে। বেশি থাকে। আচ্ছা, আচ্ছা, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, আচ্ছা, মানে ওভারিতে ওই ইনসাল্টস গুলো রিপিটেড হচ্ছে। হুম, 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 হুম। তো সেগুলো কেসেসে একটু ওভারিয়ান ক্যান্সারের চান্সেস কিন্তু একটু বেশি থাকে। আচ্ছা, তো কি ওনার উচিত রেগুলার মানে কনসালটেশনে যাওয়া? হ্যাঁ, যদি যেমন বয়স 50-55 হয়ে গেল, পিরিয়ডস বন্ধ হচ্ছে না, তো একবার তো কনসাল্ট করতে হবে, দেখানো উচিত আমার এটা বয়স হয়ে গেল, এখন তো বন্ধ হওয়ার বন্ধ কথা হওয়ার হচ্ছে কথা। না, কথা হয়ে বুঝতে যাচ্ছে। পারছি। তো তখন ডক্টর একটু থরো চেক আপ করবে, কোনো অন্য কোনো প্রবলেম আছে কিনা দেখবে। আচ্ছা, আর এমনিতে যারা একদম পুরো একদম ধরুন তার ওয়েট ঠিক আছে, তার মানে লাইফস্টাইলও ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি নর্মালি তো হবে? তাদের তো নর্মাল যেটা এই যে সেটাতেই মানে দেখা যায় ছোট থেকে আছে না, কারো কেউ কেউ কোনো কোনো বাচ্চা যেটা দেখি আমরা খুব বাল্কি বাচ্চা, ছোট থেকেই সে বাল্কি, ছোট থেকেই সে কাজ করতে চায় না, একটা আলস্য, তাদের ক্ষেত্রে আমি একটু মানে দু একটা কেস মানে আমার সামনে এসেছে বলে আমি দেখেছি যে তাদের মানে আর্লি যেটা মেনার্কি যেটা আপনি বললেন সেটা মানে দেখা গেছে আর কি। তো নর্মালি যেটা আমরা যদি দেখি একদম সুস্বাস্থ্য, একদম খেলাধুলা করছি, সব ঠিক আছে, তাহলে কি সেটা নর্মালি হবে? হেলথটা ভালো থাকলে তো সবকিছুই নর্মাল সবকিছু হওয়ার ঠিক কথা। ঠিক সেই আছে। জন্যই আমরা ডায়েট আর এক্সারসাইজের উপর, হেলথে যদি প্রবলেম থাকে তখন সব কিছুতেই প্রবলেম।
হুম 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 সব কিছুতে প্রবলেম। একটু যদি বেশি বাল্কি থাকে ওর পিসিওএস হওয়ার প্রবলেম বেশি, ডায়াবেটিস হওয়ার, ইভেন যাদের পিসিওএস হয় তাদের পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ারও চান্সেস বেশি চান্সেস থাকে। বেশি থাকে। তো এই আলটিমেটলি ডায়েট বা ওই যে বাল্কি শরীর বা ওইগুলোর সঙ্গে তো রিলেশন আছেই। আর কারো যদি বাচ্চা বয়সে থাইরয়েড হয়ে যায়, তার কি মানে যেটা মানে আর্লি পিরিয়ডসের হওয়ার চান্সেস বেশি থাকে না নর্মাল এটা হতে পারে? না, থাইরয়েড যদি হয়ে যায় বা কন্ট্রোলে থাকে তাহলে তো নর্মালি থাকবে। থাইরয়েড থাইরয়েড তো তো একটা মেডিসিন হরমোন, নেবে, হ্যাঁ আমি সেটা তো তো মেডিসিন দিয়ে ওটাকে লেভেলে রাখবো লেভেলে না। রাখবে, হ্যাঁ। লেভেলে যদি রাখি সেটা নর্মালি থাকবে। আচ্ছা আচ্ছা। আর যদি মানে ট্রিটমেন্ট না হয় হুম হুম। তখন তো থাইরয়েডের সঙ্গে তো মেনস্ট্রুয়েশনের ডিরেক্ট লিঙ্ক আছেই, আমি বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটার সঙ্গে তো মানে ব্লাড ফ্লো, ডিউরেশন, হেভি ব্লিডিং সব কিছুরই রিলেশন আছে থাইরয়েডের সঙ্গে। বাট যদি কন্ট্রোলে থাকে থাইরয়েড কোনো প্রবলেম নেই। আচ্ছা, থাইরয়েডের মেডিসিনটা খেতে থাকতে হবে। খেতে অনেকেই থাকতে বলে যে লাগবে। থাইরয়েড ঠিক হয়ে গেছে, আমার মেডিসিন বন্ধ আমি করে বুঝতে পারছি, দিয়েছি। সেটা বন্ধ করা যাবে সেটা না। একটা বিরাট বড় প্রবলেম, তখন আবার ইয়ে হয়ে যাবে, আবার থাইরয়েডটা তো আবার আগের লেভেলে আগের চলে level এ আসবে, চলে প্রবলেম আসবে, আরম্ভ সেটাই হবে। সেটাই। তো আমরা আসলে দিদির কাছ থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম। আপনি যেটা বললেন বাচ্চাদের নিয়মিত তাদের যোগাভ্যাস, যেটা ব্যায়াম, এক্সারসাইজ, এগুলো তো করতেই হবে, এবং বিশেষ করে লক্ষ্য রাখতে হবে মানে খাবারের উপর, খাবার দাবারের মানে যথেষ্ট যত্নবান, মানে যত্নশীল হতে হবে যে আমি প্রোটিনযুক্ত খাবার খাবো, বা মানে প্রোটিন বলতে কি, বাচ্চারা তো আর বুঝবে না, যারা মানে গার্জিয়ানরাই তো সেটা দেবেন। তো মাদের কাছেই বিশেষভাবে যেটা অনুরোধ রইল যে আপনারা খেয়াল রাখবেন বাচ্চাদের কি দরকার, এবং তাদের সাথে খোলামেলা আলোচনা করা দরকার। আর যাতে তারা ভয় পায় না। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা কিছু বলতে পারছে না, কিন্তু ভয় পেয়ে গেছে যে আমার কি হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ। আজকাল যদিও বাচ্চারা সব কিছুই বোঝে, কিন্তু তবু অনেক সময় ভাবে যে কি হলো। বা আরেকটা জিনিস আমি দেখেছি, যদিও আমরা অনুষ্ঠানের শেষে এসে গেছি, কখনো কখনো দেখা যায় কোনো কোনো বাচ্চা মেয়েরা, মানে আমি একটা সিনেমা দেখেছিলাম, সেই ক্ষেত্রে আমার মনে পড়ছে আর কি, যে ওর সব বন্ধুদের মানে পিরিয়ডস হয়ে গেছে, ওর কেন হচ্ছে না। সেটা একটা মানে বিশাল বড় চিন্তার বিষয়। সেটা নিয়ে একটা মানে মোটামুটি মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে আর কি। তো সেটাও আমার মনে হয় মায়েদের একটু লক্ষ্য রাখা একটু উচিত, ঘরে একটু আলোচনা করা দরকার, এগুলো একটু ডিসকাস করা যেটা দরকার। সময় মতো সবকিছু। ফ্রেন্ডলি, হ্যাঁ, ফ্রেন্ডলি বিহেভিয়ারটা বাচ্চা অ্যাডোলেসেন্ট, স্পেশালি অ্যাডোলেসেন্ট বাচ্চাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ, মা বাবা একটু ফ্রেন্ড হয়ে থাকা দরকার। সেটাই সবকিছু সেটাই যাতে ওরা ফ্রিলি আলোচনা করতে পারে, সেটাই, সেটা খুব একদমই তাই। দরকার। আর ওই ডায়েট, এক্সারসাইজ, হাইজিন, এগুলো জিনিস মেনটেন করাটা খুব প্রয়োজন প্রত্যেকেরই। ওইটাই। আর মানে ওই যে নিয়মিত স্নান করবে, নিয়মিত পরিষ্কার পরিষ্কার সেটা পরিচ্ছন্ন হাইজিনে থাকবে, এসে হ্যাঁ। গেল। আর এখন যে একটা মানে যেটা মেয়েরা ইউজ করে, টমফু নাকি এটাকে বলে, ট্যাম্পুন, ট্যাম্পুন ট্যাম্পুন, সেটা কি ভালো না? না, খারাপ পেটে- তো না, এরকম কিছু না। ট্যাম্পুন আছে, মেনস্ট্রুয়াল কাপস আছে, ইউজ করতে পারে, ইউজ আচ্ছা, করতে পারে। সেটার মধ্যে কোনো ইনফ্যাক্ট মেয়েরা সুইমিং করতে হলে তো সেই ট্যাম্পুন বা মেনস্ট্রুয়াল কাপ না হলে প্যাড লাগিয়ে তো সুইমিং করতে পারবে না। করতে পারবে না, তো মেয়েরা তো সুইমিংও করছে পিরিয়ডস এর সময়, তো ট্যাম্পুন লাগিয়ে করতে পারবে। মেনস্ট্রুয়াল কাপ, হ্যাঁ, ট্যাম্পুনটা তো ডিসপোজেবল, ফেলে দিতে ফেলে হবে। দিতে লাগবে। সিমিলারলি 6-8 ঘন্টার পরে ওটা ফেলতে হবে। সারাদিন ট্যাম্পুন লাগিয়ে রেখে দিলে কিন্তু ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। সেটা ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল কাপটাও তারপরে যে ভালো করে ক্লিন করা, সেই পার্টটা দেখতে হবে। তো সেই সেই জিনিসগুলো ঠিক রাখলে কোনো অসুবিধাই নেই, ইউজ আচ্ছা, করতে পারে। ওই মানে ওইটাই চেঞ্জ করতে হবে, ওই হাইজিনটা মানে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এমনিতে আমরা মানে অনেকেই বলতেন যে পেটটা বেশি ভালো ট্যাম্পন থেকে, কারণ ওইটাতে ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকে। আর চেঞ্জ না করলে তো সব কিছুতেই যেকোনোটাতে। যে কোনো কিছুতেই হ্যাঁ, হ্যাঁ। হতে পারে। প্যাড পরে সারাদিন 24 ঘন্টা রেখে দিলে তো সেটা হ্যাঁ তো হ্যাঁ, ইনফেকশন একদমই হবে। একদমই। তো ধন্যবাদ দিদি, আপনি আমাদের এখানে আজকে এসেছেন, খুব ভালো লাগলো, আমরা অনেক কিছু জানলাম। আশা করি শ্রোতা বন্ধুরাও অনেক উপকৃত হবেন আপনার আলোচনায়। আর যেটা দিদি বললেন আমি আবারও বলছি, নিয়মিত যোগাভ্যাস যেটা খুব দরকারি আমাদের, একটা আমাদের প্রতিনিয়ত জীবনযাপনে খুব দরকার। আজকে 21শে জুন, আমরা আজকে একটা ভালো দিনেই দিদিকে স্টুডিওতে এনেছি, আপনারা শুনলেন দিদির কথা। তো এই যে আমাদের যোগাভ্যাস এবং ব্যায়াম চর্চা, নিয়মিত ব্যায়াম করা, আমাদের খাদ্যটা মানে নির্ভর করছে অনেক কিছু, আমাদের মানে আমাদের শরীরটা কীরকম থাকবে যেটার উপর নির্ভর করছে আমাদের খাদ্য। তো খাওয়াটা আমরা খুব খেয়াল করে খেতে হবে। আজকাল ফাস্ট ফুডটা খুব এড়িয়ে চলা দরকার বাচ্চাদের, যেহেতু আমাদের আজকের বিষয়টাই হচ্ছে বয়ঃসন্ধিকালের বাচ্চাদের নিয়ে। তো সুতরাং সবাইকে এটাই বলবো যে খুব চিন্তা করে
খাবার খেতে, কারণ ফাস্টফুড যেটা আমাদের শরীরের ভালো তো নয়ই, খারাপ ছাড়া সেটা ভালো কখনোই করবে না। আর আজকে যেটা মানে আমরা, আমার মনে হয় সবারই এটা একান্ত প্রতিজ্ঞা হওয়া উচিত যে আজকে থেকে আমরা নিয়মিত ব্যায়াম করব, যোগাভ্যাস করব, যার যেটা করার, সুইমিং করব, ক্রিকেট খেলাধুলা করা তো আজকাল সবাই ভুলেই গেছে, খেলাধুলাটা খুব দরকার। মোবাইল থেকে একটু দূরে থাকাটা ভীষণ জরুরি। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আগামী 5ই জুলাই রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট ডাক্তার কৃপাময় নাথ। আপনাদের নাক, কান, গলা সমস্যার যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তার কাছ থেকে। ফোন করবেন 262779 এই নম্বরে, 5ই জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত।